সাধারণ মানুষ কেন মনে করে যে ডিজে মানে খারাপ কিছু হচ্ছে ভিতরে? একজন এরকম লিখেছে যে আমি তোমাকে মান্থলি 20 লাখ করে দিব, তুমি যদি আরো চাও তোমাকে আমি আরো বেশি দিব, বাট তুমি আমার সাথে কথা বলো। মেয়েরা কি তার মানে অনেক বেশি সহজলভ্য হয়ে গেল? মানে খুব বাজে ভাবে এক এক টাইপের টেক্সট আসে এরকম যে ডু ইউ নিড এনি সুগার ড্যাডি, আই ওয়ান্না বি ইয়োর সুগার ড্যাডি। পেটের দায়ে শরীর বিক্রি করে আমার মনে হয় খুব নগণ্য, খুব অল্প কটা মানুষ। যখনই আমার ফিল্মের কাজ এসেছে প্রতিবারই যতবার আমি লিড ক্যারেক্টারের কাজ পেয়েছি ততবারই আমার কাছে গিভ এন্ড টেকের অফার এসেছে। আমি আমার কাজের ক্ষেত্রে আমাকে স্যাক্রিফাইস কোনোদিন করব না। সন্দেহ মানুষের রিলেশনশিপটাকে একদম শেষ করে ফেলে। ডিজে তুরিন অ্যান্ড দ্য মডেল তুরিন, আর এই সময় সবচেয়ে জনপ্রিয় ডিজেদের মধ্যে একজন আমার বন্ধু। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ সো মাচ বন্ধু আমাকে ইনভাইট করার জন্য আবারও। আমি তোমার চিনি প্রায় 12, 14, 18 বছরের কাছাকাছি, মানে তোমার জন্মের পরপরই। দ্য থিং ইজ, রিলেশনশিপ নিয়ে আমি অনেক কথা বলতে চাই তোমার সাথে। অনেক কিছু জীবনে দেখছো, ভালো মন্দ, চড়াই উতরাই। তোমার কি মনে হয় যে এখনকার একটা আধুনিক মেয়ের জন্য সম্পর্ক টিকায় রাখা কি অনেক কঠিন? আই ডোন্ট থিঙ্ক সো। এই জেনারেশনের মেয়েদের কাছে সম্পর্ক ঠিকানা খুব একটা কঠিন, বিকজ মানে আমি যদি ফর এক্সাম্পল আমাকে দেখাই, আমি আমার লাইফ আমি জানি যে তুমিও জানো আমার ব্যাপারে কিছু কিছু। সো আমার যে পাস্ট লাইফ বা পাস্ট এক্সপিরিয়েন্স, আমি আমার যার সাথেই রিলেশন হয়েছে কিনা বা আমি যার সাথেই ছিলাম কিনা, আমি তার সাথে কিন্তু একদম লয়াল ছিলাম, অনেস্ট ছিলাম, এন্ড স্টিল আই এম ডুইং দিস। মানে আমি যদি এখনো কোনো রিলেশনশিপে থাকি বা আমি করিও, আমি ওইটাই মেনটেন করবো। মানে এখানে জাস্ট তোমার আন্ডারস্ট্যান্ডিংটা ম্যাটার করে। মানে তোমার লাইফ পার্টনারের ভিতরে যদি তুমি সবকিছু পেয়ে যাও তাহলে তো তোমার আর কোনো কিছু দরকার হচ্ছে না, রাইট? একটা বাজে প্রশ্ন করি, হ্যাঁ, ধরো একটা মেয়ে যার যে একটুখানি আধুনিক, একটুখানি ধরো বোল্ড পোশাক পরতে পছন্দ করে, তোমার মতো একটা সিরিয়াস রকমের ডিফারেন্ট পেশায় আছে, ডিজে, একটা মেয়ে ডিজে যে সারা রাত মানুষদেরকে নাচা বেড়াচ্ছে, তার সঙ্গে রিলেশন করা বা এই ধরনের পেশায় যারা আছে সেই মানুষদের সঙ্গে রিলেশন করা ছেলেটার পক্ষে কি অনেক কঠিন হয়? মোস্ট অফ দ্য ফ্যামিলিতে ধরো অনেক ফ্যামিলি অনেক কনজারভেটিভ থাকে। ধরো আমার ফ্যামিলি অনেক ফ্র্যাঙ্কলি বা ফ্রেন্ডলি, তারা কিন্তু আমার কাজটাকে কাজ হিসেবেই দেখছে, আর আমি আমার কাজটা কাজ হিসেবেই করছি। দিস ইজ মাই প্রফেশন, মাই হবি, মানে আমার এটা করতে ভাল লাগে বা এই প্রফেশনটাই আমাকে ক্লিক করেছে, সো আমি রান করছি এটা দিয়ে। এখন আমার যখন লাইফ পার্টনার আসবে আর সে যদি বাছাই করতে যায়, তো অবভিয়াসলি আমার এরকম একটা পার্টনার লাগবে যে অলরেডি লাইক করে বা বুঝবে সবকিছু। দ্যাটস ইট। আর ফ্যামিলি, ম্যাক্সিমাম ফ্যামিলি তোমার একসেপ্ট করে না, বাট যেসব ফ্যামিলি একসেপ্ট করে ওরাও লাইক ব্রড মাইন্ডেড হয়, লাইক মাই ফ্যামিলি। সো তুমি বলতে চাও যে এরকম একটুখানি বোল্ড পেশায় যারা থাকে তাদের সঙ্গে রিলেশন ছেলেদের জন্য করা অনেক না, কারণ আমাদের ডিজে লাইনে যে ফিমেল ডিজে গুলো আছে, ফিমেল ডিজে গুলোর মধ্যে কিন্তু ভ্যারাইটিস আছে আমাদের। হ্যাঁ আছে, তোমার ABCD মানে সবকিছুতেই তুমি ক্যাটাগরি তো সব জায়গায় থাকে, ক্যাটাগরি সব জায়গায় থাকে। তো আমাদের এখানেও ক্যাটাগরি আছে, তো ক্যাটাগরি ওয়াইজ আমি জানি না কারা করে, বাট করে, মানে সবাই জানে। কিছু কিছু জায়গায় ধরো সেম লেভেলের সেম কিছু মেনটেন করে না, যার কারণে অন্যান্য যারা ফিমেল ডিজে আছে তাদের বদনাম হয়। আমি সরাসরি বলি, ব্যাপারটা খারাপ লাগবে, কানে লাগবে হয়তো, অনেকেই খুব ছোট কিছু কাজের জন্য বা কাজের জন্য গিয়ে দেখা যায় বিছানা পর্যন্ত চলে যাওয়ার অভিযোগ আসে। সরি এভাবে বললাম, মাফ করে দিও। তো সেই জায়গায় তুমি কাজ করছো, এতদিন ধরে কাজ করছো, একটা প্রভাব পড়ে না যে হ্যাঁ ওরে তো এই টাকা দিলেও সে শোয়ার মানে সাউন্ডের পাশাপাশি আরো অনেক সাউন্ড শোনায়? আচ্ছা, তোমাকে এটা জাজ করে কিনা? অবভিয়াসলি জাজ করে। এন্ড আমি যদি তোমাকে ক্লিয়ার করি, তুমি জানো যে আমি এর আগে আরেকটা প্রফেশনে ছিলাম, সেই ইউ আর মডেল এবং মডেল অ্যাক্ট্রেস। হ্যাঁ, ওইটা এখন একটু স্কিপ করে আমি এখন মিউজিশিয়ান, এই লাইফটা আমি একটু লিড করছি, বিকজ একটাই কারণ, এটা তুমিও জানো অ্যান্ড এর আগেও আমি বলেছি, অন্যান্য ইন্টারভিউতেও বলেছি যে আমি আমার কাজের জন্য আমি আমাকে কখনোই স্যাক্রিফাইস করব না। সো যারা করে তারা আমি জানি না কিভাবে করে, নিজের মূল্যটা কি দিতে জানে না নাকি না, বাট আমি এই ডিজে লাইনটা রান করার পর, মানে ধরো মিডিয়া লাইনে তো অনেক ফেস করেছি, দেখেছি, যে কারণে আমি আর কন্টিনিউ করিনি কাজটা। বাট আমি যখন আবার এই প্রফেশনে এসেছি, এখানে আমি এর থেকে আরো বেশি বেশি পাচ্ছি।
লাইক ধরো আমার কাজের ক্ষেত্রে আমার একটা নাম্বার তো সব ক্লায়েন্টকেই দিতে হয়, সবারই থাকে একটা নম্বর। একটা আলাদা নাম্বার আছে, ওটা তো ধরো বিভিন্ন ধরনের টেক্সট আসে, আমার ইগনোর করতে হয়। ফার্স্ট আমি কান্না করতাম, যেমন কান্না রিসেন্টলি, করতাম? হ্যাঁ কান্না করতাম যে আমাকে এরকম টেক্সট কেন করে, তারপর আমার শোতে যাওয়ার পর এরকম ইনসিডেন্ট কেন হয়, বা এই জায়গাটা আমি কিভাবে কাটিয়ে আসবো, বা ওই মোমেন্টটা কিভাবে ইনস্ট্যান্ট আমি ঠান্ডা মাথায় ডিল করে আমি ওই শোটা কমপ্লিট করে বের হয়ে আসবো। এই ব্যাপারগুলো ফার্স্টের দিকে বুঝতাম না। যখন আমি ডিল করা স্টার্ট করলাম, 100 মানুষের সাথে উঠা বসা করে স্টার্ট করলাম, তখন আমি বুঝে গিয়েছি যে না, অ্যাকচুয়ালি যে কোনো জায়গায় যে কোনো টাইপের সিচুয়েশন হতে পারে, ওই সিচুয়েশন থেকে তোমার বের হয়ে আসতে হবে যদি তুমি তোমার জায়গা ঠিক রাখতে চাও। এখন আমি আমার জায়গা ঠিক রাখতে চাই, আমি জাস্ট আমার কাজটাই করতে চাই, অনলি আমি আমার কাজটা করব। আমি যেই কারণে আমি গিয়েছি অ্যাজ অ্যান আর্টিস্ট, আমি কাজ করবো। আমি মানুষ চলে কিভাবে আসবো। বলে, প্রপোজ করে কেমনে? ধরো ইনস্টাগ্রামে যেমন এখন আমার মানে খুব বাজেভাবে এক এক টাইপের টেক্সট আসে এরকম যে, ডু ইউ নিড এনি সুগার ড্যাডি, আই ওয়ান্না বি ইয়োর সুগার ড্যাডি, ইয়াস, এরকম করে লেখে। তারপর লেখে যে একজন এরকম লিখেছে যে আমি তোমাকে মান্থলি 20 লাখ করে দিব, তুমি যদি আরো চাও তোমাকে আমি আরো বেশি দিব, বাট তুমি আমার সাথে কথা বলো। তারপর ধরো এরকম হয় যে মানে শুধু মাসে 20 লাখ টাকা শুধু তোমার কথা বলার জন্য? আর ভাই আমি তো আজকে তোমাকে পেমেন্ট দিয়ে পোষাতে পারবো না মনে হচ্ছে। Oh my God! না 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 না, এরকম কিছু না। কিন্তু আবার এরকমও মেসেজ আসে খুব মানে বিচ্ছিরি, এগুলো আমার আসলে দেখতে ইচ্ছা করে না। আমি আসলে সুন্দর ইগনোর বা উপর থেকে আমি দেখি, দ্যাটস ইট, আমি দেখে রেখে দিই। এরকম আসে যে আপনার সাথে একটু কথা বলতে চাই, জাস্ট একটু কথা বলেন। একটু কথা বলার জন্য কত দিব, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, বা আপনাকে এখানে নিয়ে যাব, ওখানে নিয়ে যাব, ওখানে, মানে হিউজ আসতেই থাকে। অ্যান্ড ইভেন রিসেন্টলি আমার নামে ধরো 2-4টা তো ফেক আইডি আছেই। তো ফেক আইডি এরকমও হয়েছে যে একেবারে হুবাহু আমি যা যা পোস্ট করি এভরিডে, আমি ওই তুমি করার পরে সাথে সাথে সে আপ একদম করে দেয়? সাথে সাথে ওখানে আপলোড করে। ইভেন আমার ফ্রেন্ড লিস্টে কিন্তু একদম হাতে গোনা কয়েকজন ফ্রেন্ড, আর বাকি সব যা আমার টেক্সট আছে সব পেজে আসে। তো হাতে গোনা কয়েকজন, আমার 1000 ফ্রেন্ড আমার ফেসবুকে, 5000ও নেই। বাকি সবাইকে মানে যাদেরকে আমি চিনি। এছাড়া আমার যে ফেক অ্যাকাউন্ট গুলাতে তোমার 5000 ফ্রেন্ড, 4000 ফ্রেন্ড, মানে সবাই মনে করে ওইটাই আমার অ্যাকাউন্ট। ওখানে তোমার অ্যাডভান্সও করেছে কিছু কিছু ক্লায়েন্ট, হ্যাঁ আহারে। অ্যাডভান্স করেছে, ধরা খেয়েছে। তারপর সেই মেসেজেস গুলো আবার আমার কাছে ফরওয়ার্ড হয়েছে। এরকমও ইস। হয়েছে যে আমার ফেস করতে হয়েছে, লাইক আমি আমার পেজ থেকে একটা শো দিয়েছি, হোয়াটসঅ্যাপে কল করেছে আমার, ধরো আমার যে আরেকজন ডিল করেন ওনার সাথে কথা বলার পর আবার আমাকে ফোন যখন করে, এরকম একবার হয়েছে যে আপু আপনাকে একটু কিছু মনে করবেন না, আপনাকে একটু ভিডিও কল 1 সেকেন্ড দেখি, এটা কি কাকে আপনি টাকা দিচ্ছে? আপনি হ্যাঁ। কি আসলেই তুরিন আপু কিনা। ও মানে এটাও ফেস করতে হয়েছে। আমি অন করে বলেছি, এই যে দেখেন, এই যে আমি, এটা তুরিন, ওকে আপনি আমাকে অ্যাডভান্স করেছেন, থ্যাংক ইউ, দেখা হবে বলে আবার কেটে দিয়েছি। সো আমি এখন আরো অনেক কিছুর ভিতর দিয়ে যাচ্ছি, দেখছি। আমাকে একটু একটু ভেতরে কথা বলি। অনেকেই মনে করেন যে মানে ডিজেইং ব্যাপারটাকেই পুরো বাংলাদেশে নেগেটিভ ভাবে দেখা হয়। ডিজে করতেছে, ডিজে মিউজিক হচ্ছে সারা, মানে এটাকে যেন অপরাধের মতো করে দেখা হয়, অথচ দ্যাটস আ কালচার, দ্যাটস আ মিউজিক্যাল প্যাশন। এই এই নেগেটিভিজমটা আমাদের এখানে কেন ছড়াইলো? আমি জানি না, আমার মনে হয় বাংলাদেশের ক্রাউডটাই এরকম। কারণ দেখো, তুমিও ঘুরেছো, আমরাও ঘুরেছি, এটাই। অন্য জায়গায় গিয়ে দেখো এই ডিজের কালচারটা কি, ওরা ডিজেদের কত রেসপেক্ট করে, কত সুন্দর করে একজন আর্টিস্টকে ডিল করে। আমাদের বাংলাদেশে কিন্তু এটা করে আর না। কি পেমেন্ট! আর ভালো পেমেন্ট, মানে জান্নাতে ঢোকার পরে তো আমি অন্য জান্নাতেই। আর এইখানে তুমি পেমেন্ট চাও, তুমি তোমার মানে যোগ্যতা অনুযায়ী পেমেন্ট চাও, সেখানেও তোমার সাথে কাছাকাছি করবেই করবে। আমি জানি না এটা কবে আরো সুন্দর হবে এই কালচারটা, কারণ এই কালচার অনেক বছর হয়ে গেছে অলরেডি আসছে, রাইট? আর সবাই এটাকে স্ট্যান্ডিং করার ট্রাই করছে, বাট হচ্ছে না। শোনো না, এই যে সারা রাত ধরে কাজ করতেছো, কোনো রিলেশনশিপে থাকলে মানুষগুলো সন্দেহ করে না? না, তোমার পার্টনার যদি ভালো হয় তাহলে কেন সন্দেহ করবে? মানে ইফ ইউ লাভ সামওয়ান, তোমার মানে তুমি যখন কাউকে লাভ করবা, তোমার ওর প্রফেশন যেটা সেটাকেও লাভ করতে হবে, ওইটাকে প্রায়োরিটিস করতে হবে। সো আমার আলহামদুলিল্লাহ এটা নিয়ে কোনো প্রবলেম হয় না, বিকজ বা আমার মনে হয় কারো প্রবলেম হওয়া উচিত না যদি অপোজিট পার্সনটা ওকে থাকে, ঠিক থাকে। ধরো তোমার তোমার ওয়াইফ শো করতে গিয়েছে, তুমি কিন্তু তাকে সন্দেহ করতে পারবে না, কারণ তার সাথে কিন্তু সে তো একা যাচ্ছে না, তার সাথে একজন দুজন যাচ্ছে, সিকিউরিটি যাচ্ছে, তারপর ওখানে সিকিউরিটি তোমাকে দিচ্ছে। হ্যাঁ, কোনো ঘটনা যদি ইনস্ট্যান্ট হয়, ওই ঘটনাটা কাটিয়ে ফেলার মতো ক্যাপাবিলিটি আমার ওই ওই মানুষটার জানে কিভাবে করতে হবে। লাইক ধরো তোমার ওয়াইফ করতে পারবে এটা, তুমি জানো যে ও চলে আসতে পারবে,
ওকে আমার সন্দেহ করার দরকার নেই, ও কিছু করবে না। এটা এই যে দৃঢ় বিশ্বাসটা, এইটা অ্যাকচুয়ালি রিলেশনশিপ একসাথে থাকলে বন্ডিংটা ক্রিয়েট হলে আর কোনো প্রবলেম হয় না। আই থিঙ্ক যারা এইসব প্রফেশনে আছে তাদের একটু বুঝে শুনে রিলেশন করা উচিত। রিলেশনশিপ নিয়ে আমি কথা বলতে চাই যে ধরো ইউ হ্যাভ সিন ব্রেকআপ অ্যাকচুয়ালি, কি মনে হয় যে এখন সম্পর্কগুলো ভাঙে কেন বেশি করে? এই এখনকার সম্পর্কগুলো আই থিঙ্ক এই যে সন্দেহ, তারপর ও বুঝি এটা করতেছে, ও বুঝি এটা করতেছে। ধরো আসলেই তো করে, হয় ছেলে করে না হলে মেয়ে সুন্দর করে। কথা বলছো। হ্যাঁ, মানে আসলেই তো করে। সন্দেহ হইলে মানে কিছু একটা হচ্ছেও। হ্যাঁ, মানে কিছু একটা। আবার আবার অনেকে আছে যে শুধু শুধু সন্দেহ করে। মানে আমি যদি আমার ফ্রেন্ডদের মধ্যে বলি বা আমি দেখেছি, যদি বলি এরকম আমার ফ্রেন্ড দেখেছি যে সন্দেহবাদিকতা তো রোগও একটা। হ্যাঁ, মানে একটা 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 থাকে যে আমার এটা একটা রোগ, যে আমি যার সাথেই থাকি তাকেই আমি সন্দেহ করি। আরেকটা আছে স্পেসিফিক ভাবে করা, মানে যেটা আমি ফিল করছি বা যেটা আমি বুঝতেছি, ওইটা আরেকটা। যদি ও অ্যাকচুয়ালি করে, সন্দেহ মানুষের রিলেশনশিপটাকে একদম শেষ করে ফেলে। ট্রাস্ট True. ট্রাস্ট ইস্যুস তারপরে ভাঙার পেছনে বলতে চাও বড় কারণ হচ্ছে সন্দেহ। ট্রাস্ট ইস্যুস ওকে। অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং সেকেন্ড। আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং এ কি কি লাগে? আন্ডারস্ট্যান্ডিং এ কি কি লাগে? ধরো তুমি আমাকে একটা কথা বললা যে তুরিন, এটা 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 দিস ইজ হ্যাপেনিং, বাট আই এম নট ডুইং এনিথিং রং। হুম। হুম, ওইটাই আমি যদি, তুমি আমাকে কিন্তু অলরেডি বলছো, তুমি অলরেডি ক্লিয়ার করছো আমাকে, তারপরেও যদি আমি তোমাকে প্যারা দিই শুনি, এইটা হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম, যে আমি বলছি আমার কথা কেন বুঝতেছে না। তোমার তো ফিল্মও করার কথা ছিল, ছাড়লা, করলা না। আচ্ছা, এটা আমি এর আগেও বলেছি, আরও ইন্টারভিউতে বলেছি যে ফিল্ম করার কথা ছিল, ফিল্মের অফার পেয়েছি 2-3 বার। আমি মিটিংও করেছি, বেশ ভালো জায়গায় মিটিং করেছি, সবাই চেনে। তো এরকম যখনই আমার ফিল্মের কাজ এসেছে, প্রতিবারই যতবার আমি লিড ক্যারেক্টারের কাজ পেয়েছি ততবারই আমার কাছে গিভ অ্যান্ড টেকের অফার এসেছে। সো আমার ওই যে আমি বললাম, আমি আমার কাজের ক্ষেত্রে আমি আমাকে স্যাক্রিফাইস কোনোদিন করব না, কারণ আমি আমার নিজের একটা সম্পদ। কেন আমি আমার এই সম্পদ আমি আমি কেন মিস ইউজ করবো? সব জায়গাতে একই কাণ্ড হয়ে যাচ্ছে না দুনিয়ার? সব প্রফেশনে সব জায়গাতেই অনেক ইজি ইজি, মানে এটা আমার মনে হয় এটা কি কোনো লকডাউন। হ্যাঁ, তুমি দেখো এই পয়েন্টটা তুমি খেয়াল করো, 2019-এ লকডাউন দিল, রাইট? হ্যাঁ, 19-20, 2021। হ্যাঁ। এরপর থেকে তুমি দেখো, তার আগ পর্যন্ত মানুষ যাই করতো একটু লুকিয়ে লুকিয়ে করতো, হ্যাঁ। এত কিন্তু অ্যাভেলেবেল ছিল না। এখন তুমি যাও, এখানে যাও, মেয়ে অ্যাভেলেবেল, ওইখানে যাও অ্যাভেলেবেল, মানে তুমি টাকা দিলেই ইজিলি ইউ ক্যান গেট এনিথিং। সরি, মানে অসম্মানের ভাবে নিও না। না, মেয়েরা কি তার মানে অনেক বেশি সহজলভ্য হয়ে গেল? আমি যদি এইভাবে চিন্তা করি, ধরো আফটার লকডাউন এই জিনিসটা কিন্তু উঠে আসছে। এখন তুমি এটার সাথে এটা ক্রস কানেকশন করে চিন্তা করে দেখো, যখন লকডাউন ছিল তখন কিন্তু মানুষের কর্মসংস্থান সবকিছু সব জায়গা সবার অফ ছিল। তো মানুষ নিজে হয়তো বাঁচার জন্য, যা সবাই তো আর সবার অ্যাবিলিটি তো আর সেম ছিল না, তো হয়তো কিছু কিছু ফ্যামিলি বা কেউ কেউ নিজে বাঁচার জন্য হয়তো কিছু করেছে দ্যাট টাইম, যেটা নাকি আস্তে আস্তে পরে অ্যাভেলেবেল হয়ে গেছে। ওইটাই আস্তে আস্তে তোমার ব্রড হয়েছে, এইটাই বিজনেস আস্তে আস্তে ব্রড হয়েছে। আগে হয়তো লুকিয়ে হতো, এখন লুকিয়ে হয় না। পেটের দায়ে শরীর বিক্রি করে আমার মনে হয় খুব নগণ্য, খুব অল্প কটা মানুষ। একটা মানুষের 2,000 টাকা লাগে, 3,000 টাকা খাওয়া লাগে, 3,000 টাকা থাকা লাগে, 6,000 টাকা সে রিক্সা চালালে একদিনে পাইতে পারে। আবার ধরো মেয়েরা যারা করে, আমি জানি না, আমার মনে হয় দুই শ্রেণীর মেয়েরা এই টাইপের কাজ করে। লাইক ধরো আম, পেটের দায়ে যেটা বললা যারা করে, ওইটা কিন্তু ওর শুধু নিড, টাকাটা নিড। হয়তো ওর বাচ্চা আছে, হয়তো ওর সংসার চালাইতে হয়, হয়তো ওর ঘরে একজন, ওর স্বামী হয়তো কোনো কাজ করতে পারে না, হয়তো স্বামীই নাই, বিধবা হতে পারে। আবার আরেক আরেক শ্রেণীর মেয়ে আছে যারা এই কাজটা করে নিজের বিলাসিতার জন্য। এবং এটা আমার মনে হয় 99%। এটা 99%। অ্যান্ড ম্যাক্সিমাম মেয়ে তুমি দেখবা যে এই জেনারেশনের, তোমার আশেপাশে আমার আশেপাশে অনেক আছে যে এই জেনারেশনের অনেকেরই আমার মতো মেয়ে দেখবা যে ফ্ল্যাট গাড়ি একদম, মানে একদম লাক্সারিয়াস লাইফস্টাইল। এই মেয়েগুলো দেখবা 99% গ্রামের মেয়ে, মানে এদের ম্যাক্সিমামই ঢাকার মেয়ে না। তুমি দেখো ঢাকায় আমি কয়জন আছে, বা ঢাকার মধ্যে কয়জন আছে যারা অলরেডি শাইন করে ফেলছে, যারা অলরেডি লাইফে সব করে ফেলছে, এই আছে, এটা আছে, ওইটা আছে, ওইটা আছে। তুমি বলতেছো, আমি নামগুলো দেখতেছি। 90, তুমি ধর, আচ্ছা সব বাদ দাও, 90% তা মিলবে না, মিলবে।
সবারই তুমি জিজ্ঞেস করবা যে হোম ডিস্ট্রিক্ট কোথায়, অমুক জায়গায়, অমুক জায়গায়, অমুক জায়গায়। আব্বু আম্মু কোথায়, নাই সাথে। এখানে কোথায় থাকো, একা থাকি। এত ইজি না একা থাকা। আচ্ছা, তুমি পুরান ঢাকা থেকে আইসা আমি আব্বা আমার কোলের মধ্যে থেকে আসতে হয় আবার ঢুকতে হয়। আমার আমার কোনো ওয়ে নেই, উইদাউট ম্যারেজ আমার কোনো ওয়ে নেই, বাবা মার থেকে বের হয়ে আসার আর কোনো ওয়ে নেই। ওকে। তুরিন, পোশাক দিয়ে কি মানুষকে যাচাই করে, এরকম তোমার সাথে হয়? পোশাক দিয়ে যাচাই, হ্যাঁ, মানে যারা ধরো বোকা, তারা আমার মনে হয় পোশাক দিয়ে মানুষ যাচাই করে। তোমার একটা মানুষকে বোঝার জন্য তার ওয়ে অফ টকিংটাই এনাফ। তুমি যখন ফার্স্ট, তোমার সাথে আমার ফার্স্ট মিট হলো, তুমি যদি আমাকে সুন্দর করে বলো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন, তুমি কিভাবে কথা বলছো, এই একটা সালাম, একটা কথা কিন্তু অনেক দূর নিয়ে যাবে। আমার মনে হয় পোশাক দিয়ে জাজ করা যাবে না কাউকে, তুমি যদি সুন্দর করে কথা বলো। কিন্তু মানে আমি বলতে চাচ্ছি, তোমার বা যারা একটু বেশি স্ট্রং পোশাক পরে তাদের কি মানে মিস জাজমেন্টে পড়ে কিনা বা? হ্যাঁ, পরে আমি পড়ি, আমি নিজে পড়ি। যেমন ধরো আমার যে প্রফেশন, আমার এই প্রফেশনে অনেক এমন না যে আমি আমার এই প্রফেশনের জন্য এই টাইপের ড্রেস আপ করি। এর আগেও বলেছি আমি আমি আমার মতো করে স্টাইল করতে পছন্দ করি। ইভেন আই ডোন্ট ফলো এনিওয়ান। তো জাজমেন্টালে পড়তে হয়। ধরো আমার মাও একটা প্রফেশন আছে, মানে সে একটা জায়গায় আছে, একটা সেক্টর আছে। ধরো আম্মুকে ডাউন করার জন্য কিছুদিন আগে আমাকে নিয়ে একটা পোস্ট করে যে এই আমার কিছু ডিজে মিউজিক প্লে করতেছে কিছু ড্রেসের তো ছবি পোস্ট করে, ওখানে আবার ইন্টারনেটের একটা ছবিও দেয় যেখানে আমি আমি না সরি, মানে একটা কাপল এরকম ক্যাপ দিয়ে ঢেকে কিস করতেছে। আমার ছবিগুলোর সাথে এটা অ্যাড করে দিয়ে উপরে লিখে দিয়েছে যে ওনার মেয়ে যদি এরকম করে, সে তো নিজের ঘরই ঠিক রাখতে পারে না, তাহলে সে নেতৃত্ব দিবে কি করে। হ্যাঁ, এরকম করে একটা তো ওই পোস্টটা আমার মা আমাকে ইনবক্স করেছে মেসেঞ্জার। এটা দেখে তো আমি ভয় পেয়ে গেছি, আমি বাইরে ছিলাম। তুমি সাথে সাথে আম্মুকে ফোন দিছে, আম্মু কি হয়েছে, এটা এটা কে কে পোস্ট করেছে। আম্মু বলতেছে আরে দেখ কে যেন পোস্ট করছে, বল, মেজাজটা খারাপ লাগে না। আমি ভাবছি যে আমার মা আমাকে বকা দিবে। হ্যাঁ, তাই তো, আমিও তো তাই আমিও ভাবতেছি। তাই ভাবছি, আমি ভয়ে ভয়ে ফোন দিছি যে আমাকে কি জানি বলবে। তো ইনস্টাগ্রাম এক টাইপের পিকচার, ফেসবুক এক টাইপের পিকচার, ওগুলো ইনস্টাগ্রামের পিকচার ছিল। পর আম্মু দেখি উল্টা রাগ করতেছে, বলে যে হ্যাঁ আমার মাথা তো গরম হয়ে গেছে, আমি তো এখন ধরবো। তারপর আমি বাসায় গেলাম, যাওয়ার পর দেখি সে এদিক ওদিক ফোন দিয়ে পুরো গরম করে ফেলছে। তারপর কাকে ফোন দিয়ে পেয়েছে যে কে, পরে ওনাকে বলতেছে যে আমার মেয়ে একটা প্রফেশনে আছে, এটা ওর পছন্দ, এটা ওর হবি, ওর যদি এটা করতে ইচ্ছা করে, ও এখন মানে 18 বছরের বেশি আর যথেষ্ট বড়, 20-25 বছর, তো ওকে আমি কিভাবে না করব। ওর যদি এটা করতে ভালো লাগে ও করবে, ওর প্রফেশন আলাদা, আমার প্রফেশন আলাদা, আমার প্রফেশনের সাথে আপনারা কেন এটা অ্যাড করতেছেন, ও যা ইচ্ছা করুক না। এই যে আমার এই একটা পোশাক আমার মার প্রফেশনে গিয়ে হ্যাম্পার করে ফেলছেন, আমার মা ওইটা প্রোটেক্ট করেছে বাহ। বিকজ অফ যে শি ইজ ভেরি ফ্রেন্ডলি উইথ মি। আমার মা খুব বোঝে আমাকে, জানে যে তার মেয়ে কোনো রং করবে না যত যাই করি। আমি দুষ্টু, কিন্তু আমি ধরো অনেক এক্সট্রিম লেভেলের খারাপ কিছুই করবো না। আর দেখো, দূরের থেকে দেখো শুধু। হ্যাঁ, দূর থেকে দেখো। দূর সে দেখো। রিলেশনশিপ যাদের সাথে হয় বা হয়েছে, কখনো জেলাস করে কি বা ইনসিকিউর থাকে? হ্যাঁ, ওকে। হ্যাঁ, থাকে। মানে সুন্দরী গার্লফ্রেন্ড না, হারানোর ভয়। সুন্দরীর জন্য আমি জানি না কেন, বাট আমাকে নিয়ে ফাইট। পাগলামির গল্প বলো না, দু একটা এমন হয়েছে, মারামারি গল্প শুনতে চাই। আল্লাহ, একটা স্টোরি যদি বলি, মানে এটা আমি একটু শর্ট বলি। হ্যাঁ, আমার আমার একটা অনেক ছোট থাকতে, হ্যাঁ, স্কুল লাইফে, কলেজে উঠেছি, আমার একটা বয়ফ্রেন্ড ছিল ছোটবেলায়, কিন্তু এটা কোনো সিরিয়াস রিলেশন না। তা আমাকে আরেকটা ছেলেও পছন্দ করতো, আমি নামগুলো বলবো না। তো ধরো ফাইমের সাথে আমার মানে কোনো রিলেশন না এটা অ্যাকচুয়ালি, তখন ফোন ইউজ করি না ঠিক মতো। তো আমি আমার একটা ভাই বানিয়েছিলাম, ধর্মের ভাই বানায় না, এরকম ধর্মের ভাই বানিয়েছিলাম। ওর ভাইয়ের নাম ছিল রিফাত। তখন ছিল রোজার মাস। তো ওই দিন ভাইয়ার বাসায় আমার ইফতার করার কথা, বেইলি রোডে। তো ভাইয়া এসে আমাকে পিক করে নিয়ে যায়, বলে যে আম্মু আমরা সবাই আজকে ইফতার করবো, চল। তো আমি যাওয়ার পরই আমাকে আরেকটা ছেলে যে পছন্দ করে, ও আমাকে ফোন করতেছে বারবার। তো আমি খুব রাগ হইতেছে যে কেন ফোন দিতেছে, তখন একটা ছোট ফোন ইউজ করি আমি। তো ভাইয়াকে বিচার দিই যে ভাইয়া এরকম ইয়া করতেছে। বলে আচ্ছা আমি দেখতেছি, তোর আজকে ইফতার করা লাগবে না, বলে আমাকে আবার বাসায় ফেরত দিয়ে গেছে। তা আমি জাস্ট, বিশ্বাস করো, আমি মনে হয় একটা খেজুর খেয়েছি আর ইফতারটা করতে বসছি, আর আমার কাছে ফোন আসছে কি, ওরা হচ্ছে কাটাকাটি কোপাকুপি করছে। কি কোপাকুপি?
আমি যে আমার ভাইয়ের কাছে বিচার দিয়েছি, সে সাথে তার মানে তখন ওরা একটু গুন্ডা গুন্ডা টাইপের, 2-4 জন গুন্ডা গুন্ডা ফ্রেন্ড ওদের নিয়ে গেছে যে মারামারি করবে যে আমাকে কেন ডিস্টার্ব করতেছে। এখন ওই ছেলে যে আসছে, ওই ছেলেও 4-5 জন নিয়ে আসছে, চাপাটি চুপাটি নিয়ে আসছে। ওরা ফার্স্টে মানে আমার ভাইরা ফার্স্টে ওদেরকে মারছে কতক্ষণ, মারার পর মনে করছে সে সেখানে গাঞ্জাম মনে করে ওরা উল্টা ঘুরে হেঁটে যাচ্ছিল, তখন ওরা পিছন থেকে আমার ওই ভাইদের অ্যাটাক করেছে, মনে করেছে যে ওখানে আমার এক্স বয়ফ্রেন্ড মানে ওই বয়ফ্রেন্ডটা যে ফাহিম যার কথা বলতেছিলাম, মনে করছে এইখানে একজন আছে ফাহিম নামে, অ্যাকচুয়ালি নাই, ছিল না। ভাইরে পিঠে থুয়ে গেল ফাইম মনে হ্যাঁ, করে। মানে ফাহিম মনে করে আরো 2 জন যে সাথে 2-3 জন নিয়ে গেছিল, ওদের মধ্যে একজনের একটা ভাইয়া, তুহিন ভাইয়ার এই 2টা আঙ্গুল পড়ে গেছিল এটা। হ্যাঁ, আর রিফাত ভাইয়ার হচ্ছে যে লোহা দিয়ে অনেক মারছিল হাতে, তো ওই হাত অনেক দিন ফ্র্যাকচার ছিল এটা। আর আরেকজন হচ্ছে 70টা সেলাই পড়েছিল, যাকে ফাহিম মনে করেছে। Oh my God. ওর হচ্ছে পায়ের এখান দিয়ে 70টা সেলাই লেগেছিল। তো এইটা অনেক বড় একটা স্টোরি, মানে এইটা আমি অনেক ছোট, আমি তখন কলেজে উঠেছি মাত্র তখনকার, মানে এটা অ্যাকচুয়ালি সত্যি ঘটনা। তুরিনের কোনো বয়ফ্রেন্ড যদি থাকেন প্লিজ আমার বোন লাগে, ছোটবেলার বোন, আমার কোনো দোষ না। সিজন আসলে তো ডিজেটা অনেক প্রিপারেশন নেয়, অনেক কিছু প্ল্যানিং করে। তোমার প্ল্যান কি? সিজন তো চলে আসলো, ঠান্ডা ঠান্ডা কুল কুল। ইয়াস, আমি এখন আমাকে আবার নতুন করে প্রিপেয়ার করছি ফর দিস সিজন। অ্যান্ড এইবার লাস্টবার তো আমি সিলভার রোবোটিক গার্ল হয়েছিলাম, সো এবার আমার একটু ডিফারেন্ট থিম চিন্তা আছে, লেটস সি। মানে আমি আবার একটা নতুন রূপে নতুন সাজে আবারও আসবো সবার মাঝখানে ইনশাল্লাহ। আর আমার প্রিপারেশন চলছে ফর দ্য সিজন অ্যান্ড আইল বি বিজি ভেরি সুন। এবং এই 4 মাস ঘুমানোর টাইম হবে না এখন। না, আমার এরকম হয় যে আমি 5-6 দিনের লাগে যে কাপড় নিয়ে বের হয়ে যাই। মানে ধরো আজকে যদি কক্সেস শো করি, পরের দিন সকালে ফ্লাইটে এসে ওখানেই আবার আরেকটা গাড়ি ওয়েট করতে থাকে, উঠে ঘুমাতে ঘুমাতে যাই সিলেট যাই, ধরো ওখানে গিয়ে সিলেটে শো করি, আবার ওখান থেকে পরের দিন শো শেষ করে আবার ঘুমাতে ঘুমাতে যাই গাজীপুর। গাড়িতে কি করব, এরকম হয় যে কন্টিনিউ ওরকম। আবার তারপর দিন ধরো এয়ারপোর্টে এসে আবার ওইখান থেকে কক্সেস ব্যাক, ও খোদা। এটাও এরকম হয়, এরকম যায় আমার একদম কন্টিনিউয়াস। এটা 1 উইকও হয়, 4 দিন 5 দিন হয়, মাঝখানে 1-2 দিন গ্যাপ থাকে। যে 1-2 দিন গ্যাপ থাকে ওই 1-2 দিন একদম সারাদিন ফ্ল্যাট ঘুম, রেস্ট। নতুন যেসব বাচ্চারা ডিজাইন করতে চায় তাদের জন্য যদি কিছু বলার থাকে। নতুন বাচ্চারা যারা ডিজাইন করতে আসবা, ফার্স্ট হচ্ছে মিউজিক নলেজ নিয়ে আসবা, যে এসে বলবা না যে আমার মিউজিক নলেজ নাই, আমি জানি না, আপনি পুরাটা আমাকে বানায় খাওয়ায় দেন। নট লাইক ডিজে, ইটস নট লাইক দিস। তোমার মিউজিক নলেজ কিছু তো থাকতে হবে। অ্যান্ড আমরা তোমাদেরকে যা শিখাবো, আই এম স্টিল লার্নিং, আমি এখনো সবার ছোট জুনিয়র, বাট আমার জুনিয়র যারা আসছে বা যারা আসতে চায়, আমি বলবো যে তোমরা যদি মিউজিক শিখতে চাও তাহলে একদম প্রপার, একদম প্যাশন হবির থেকে শিখতে আসো, তাহলেই তুমি পারবা। মিউজিকটা অ্যাকচুয়ালি এখানে হিট করে, তুমি যখন প্লে করবা ওইটা জাস্ট কানে না, তোমার ব্রেন দিয়ে কাজ করতে হবে। সো তোমার ক্রাউডের সাথে কানেকশন, প্লেয়ারের সাথে কানেকশন, জনরাগুলোর সাথে কানেকশন, সব কিছুই একদম ভিতর থেকে নিজের আসবে। সো এটা নিজেকে প্রিপেয়ার করে তারপর আসো।